শেখ হাসিনা ইন্ডিপেন্ডেন্ট এবং রয়টার্স দুই সাক্ষাৎকারেই পরিষ্কারভাবে বলেছেন যে আওয়ামী লীগ ভবিষ্যতের রাজনীতিতে ফিরবে। রয়টার্সকে তিনি উল্লেখ করে বলেছেন যে আওয়ামী লীগ শুধু রাজনীতিতে ফিরবে তাই নয়, আওয়ামী লীগকে তিনি দেখেন ভবিষ্যৎ বাংলাদেশে সরকারি দল অথবা বিরোধী দল হিসেবে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে। বাংলাদেশ আওয়ামী লীগ কতটা প্রাসঙ্গিক আর মনে হয় না দিতে হবে সেটার ব্যাখ্যা। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ এবং শেখ হাসিনা এখনো বাংলাদেশের মানুষ থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডলে কতটা গ্রহণযোগ্য, তিনটা সাক্ষাৎকার, রয়টার্স, দ্য ইন্ডিপেন্ডেন্ট, হিন্দুস্তান টাইমস। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের রীতিমতো হুঙ্কার ছেড়েছেন। তাকে নিয়ে গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। তিনি বলছেন জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না। শেখ হাসিনা ইন্ডিপেন্ডেন্ট এবং রয়টার্স দুই সাক্ষাৎকারেই পরিষ্কারভাবে বলেছেন যে আওয়ামী লীগ ভবিষ্যতের রাজনীতিতে ফিরবে। রয়টার্সকে তিনি উল্লেখ করে বলেছেন যে আওয়ামী লীগ শুধু রাজনীতিতে ফিরবে তাই নয়, আওয়ামী লীগকে তিনি দেখেন ভবিষ্যৎ বাংলাদেশে সরকারি দল অথবা বিরোধী দল হিসেবে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে। তার মানে শেখ হাসিনা অত্যন্ত আত্মবিশ্বাসী যে আগামী নির্বাচনটা আওয়ামী লীগকে ছাড়া হতে পারছে না, আওয়ামী লীগকে ছাড়া হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, আর আওয়ামী লীগ সহ যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ সরকারি দল বা বিরোধী দল হিসেবেই ভবিষ্যৎ বাংলাদেশে ফিরছে। বাংলাদেশে ইউনূস সরকার, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যে মূল ক্ষোভ, বিরক্তি, উদ্বেগ, উৎকণ্ঠার একটা কারণ হয়ে এসেছে গত এক বছরেরও বেশি সময় ধরে শেখ হাসিনার ভারতে বসে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়া, কিংবা এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, বিভিন্ন অ্যাপ ব্যবহার করে তার দলীয় নেতা কর্মীর সঙ্গে ব্যক্তিগত বা দলীয় পর্যায়ের যোগাযোগ রক্ষা করা, সে বিষয়টি কখনো লুকোছাপা করেন নাই ডক্টর ইউনূস বা তার সরকার। ডক্টর ইউনূস তো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যত সাক্ষাৎকার দিয়েছেন সবগুলোতে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মূল অভিযোগ হিসেবেই উত্থাপন করেছেন এই বিষয়টি যে ভারত কোনোভাবেই কেন শেখ হাসিনার ভারতে বসে যোগাযোগ বা কথাবার্তা বন্ধ করছেন না। এবং ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে অভিযোগ হিসেবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এটাও বলেছেন যে তিনি যখন মোদীকে সরাসরি অনুরোধ করেছেন যে শেখ হাসিনার কথা আপনাকে বন্ধ করতে হবে, তখন প্রধানমন্ত্রী মোদী নাকি বলেছেন যে তিনি অতিথি এবং শেখ হাসিনা অতিথি হিসেবে স্বাধীন, ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমও পুরোপুরি স্বাধীন। এই অবস্থায় কিছুতেই ভারত সরকার শেখ হাসিনার মুখ বন্ধ করতে কোনো ভূমিকা রাখতে পারবে না। এমন পরিস্থিতিতে যখন বাংলাদেশ সরকার নানা রকম পদক্ষেপের মধ্যে, এমনকি শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে সিগন্যাল, টেলিগ্রামের মতো যেই অ্যাপগুলো দিয়ে যোগাযোগ রাখছিলেন, সরকার তার তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ এবং আইনি পরামর্শকদের সাহায্যে এমন পদক্ষেপের ঘোষণাও দিয়ে রেখেছে যে সেসব অ্যাপেরও নাকি স্পিড কমিয়ে রাখবে, নাকি সেসব অ্যাপেরও এমন একটা অবস্থা করে রাখবে যাতে সেই অ্যাপে আর শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করতে না পারেন। এমন অবস্থায় এখন শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে একের পর এক সাক্ষাৎকার দেওয়া শুরু করেছেন। 2024-এর 5ই আগস্টের পর থেকে শেখ হাসিনাকে সরাসরি কোনো সাক্ষাৎকার দিতে দেখা যায়নি কোনো সংবাদ মাধ্যমে। এই প্রথম 29শে অক্টোবর বুধবার দিন একই সঙ্গে ব্রিটেনের শীর্ষস্থানীয় সংবাদপত্র ইন্ডিপেন্ডেন্ট এবং বিশ্বের বৃহত্তম সংবাদ সংস্থাগুলোর একটি রয়টার্স, এই দুটোতে দুটো সাক্ষাৎকার প্রকাশিত হলো। এবং এই দুটো সাক্ষাৎকারকেই দুই সাক্ষাৎকার গ্রহীতা পক্ষই, মানে রয়টার্সেও যে সাংবাদিকরা নিয়েছেন সেই সাংবাদিকরা নিজস্ব নামে বাইলাইন রিপোর্ট ছাপিয়েছেন। তার মানে তারা এই সাক্ষাৎকারটিকে গুরুত্বপূর্ণ এবং তাদের এক্সক্লুসিভ বলে মনে করছেন। ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রেও সাংবাদিক মারুশা মুজাফফর, তিনি তার নামেই এই সাক্ষাৎকারটি ছাপিয়েছেন। এবং শুধু তাই নয়, ইন্ডিপেন্ডেন্ট শেখ হাসিনার সঙ্গে এই সাক্ষাৎকারটিকে রেয়ার ইন্টারভিউ বা দুর্লভ সাক্ষাৎকার হিসেবে অভিহিত করে সাক্ষাৎকারটি ছেপেছে। এই সাক্ষাৎকারগুলো দিয়ে শেখ হাসিনা আবারও সরকারকে চমকে দিয়ে এমন একটা পরিস্থিতির সামনে ফেলেছেন যেই পরিস্থিতিতে তারা বুঝতে পারছেন যে একদিকে যেমন শেখ হাসিনাকে আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য একজন সাবেক শাসকে পরিণত করা যায় নাই, গত এক বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ জুড়ে তার বিরুদ্ধে নানা রকম প্রচারণার ফলে কিংবা বাংলাদেশের ভেতরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচার চলছে। সেখানে সাক্ষ্য প্রমাণ হাজির করে এখন বলা হচ্ছে তার মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে এবং ধারণা করা যায় যে হয়তো নভেম্বরে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় চলে আসবে। কিন্তু এই পুরো বিষয়টিকে এভাবে ব্যবস্থাপনা করবার পরেও ইউনূস সরকার নিশ্চিত করতে পারে নাই যে আন্তর্জাতিক পরিসরে
শেখ হাসিনা এমন একজন নির্যাতক বা অত্যাচারী শাসক হিসেবে অগ্রহণযোগ্য হয়ে উঠবেন যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তার সাক্ষাৎকার নিতে অস্বীকৃতি জানাবে বা তাকে একরকমের একজন পলাতক শাসক হিসেবে কোনো এক দেশে কোনো এক কোণে পড়ে থাকতে দেবেন, তার বিষয়ে কোনো আগ্রহ বা কৌতূহল প্রকাশ করবে না। জাস্ট তিনটা সাক্ষাৎকার দিয়ে পুরো আন্তর্জাতিক গণমাধ্যমে সার্চ লিস্টে প্রথম তালিকায় অবস্থান করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনটা সাক্ষাৎকার দেবার পর থেকে আন্তর্জাতিক মিডিয়াতে শেখ হাসিনার যে কতটুকু গ্রহণযোগ্যতা আছে সেটা স্পষ্টভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন। এখনও বাংলাদেশের রাজনীতিতে, পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতিতে, আন্তর্জাতিক কূটনৈতিক মহলে শেখ হাসিনা কতটা প্রাসঙ্গিক, বাংলাদেশ আওয়ামী লীগ কতটা প্রাসঙ্গিক, আর মনে হয় না দিতে হবে সেটার ব্যাখ্যা। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ এবং শেখ হাসিনা এখনও বাংলাদেশের মানুষ থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডলে কতটা গ্রহণযোগ্য, তিনটা সাক্ষাৎকার, রয়টার্স, দ্য ইন্ডিপেন্ডেন্ট, হিন্দুস্তান টাইমস। এরপর শেষমেশ দেখলাম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসেও এটা নিয়ে নিউজ হয়েছে। বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যম ইউনূসের নিয়ন্ত্রণে, প্রেস সচিব ডাস্টবিন শফিক নিয়ন্ত্রণ করে। তারপরেও কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো আজকে মোটামুটি ভালোই সরব ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই সাক্ষাৎকার প্রকাশ নিয়ে। বিবিসিও কিন্তু রয়টার্সের রেফারেন্স দিয়ে তারা একটা নিউজ করেছে, শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়েছেন এই প্রথম সরকার পতনের পর। তিনটা গণমাধ্যমে পর একই দিনে একদম ব্লাস্ট করে দিয়েছেন। এই বক্তব্য দেখার পর রাজাকার পল্লীতে শোকের ছায়া নেমে এসছে। পাশাপাশি বিএনপির মধ্যে আমরা একটা বুক ফাটা আর্তনাদ দেখতে পাচ্ছি। রয়টার্সের যে ফেসবুক পেজ আছে, ওইখানে যে শেখ হাসিনার বক্তব্য প্রকাশিত হয়েছে, ওইটার কমেন্ট বক্সে আমি কতগুলো বিএনপি নেতার প্রোফাইল দেখলাম। তারা কমেন্ট করেছে, শুধু তো পারিস ফেসিস্টের দূষর, ফেসিজমের রানী শেখ হাসিনা সাক্ষাৎকার নিতে, কই তারেক রহমানের সাক্ষাৎকার নিতে তো দেখলাম না। একটা কথা মনে পড়তেছে, এক ছোট ভাইটা নিয়ে স্ট্যাটাসও দিছে, ওর স্ট্যাটাস ধরে বলি। শাকিব খান সাম্প্রতিক সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের শাহাদাত বার্ষিকী 15 আগস্টে শ্রদ্ধা জানিয়েছিল। সেখানে বিএনপির কতগুলো নেতা কমেন্ট করেছিল, কিছুদিন পূর্বে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী গেল, মৃত্যুবার্ষিকী গেল, কই তখন তো শ্রদ্ধা জানাইতে দেখি নাই। মানে এরা শ্রদ্ধাটা উজুর করে নেবে, মানে বাংলাদেশের মানুষের ধন সম্পদ, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু লুটপাট করতেছে। এখন যে শ্রদ্ধার জায়গাটুকু যেটা অন্তরের ভেতর থেকে আসে, সেটাও তারা জোরপূর্বক আদায় করবে। আমি এখন ভাবছি রয়টার্সের যে প্রধান কার্যালয়, সেখানে কি জিয়াফতের দাওয়াত দেওয়া হবে? সেখানে কি ইনকিলাব মঞ্চের হাদিরা যাবে? জিয়াফত খাইতে গরু জবাই করা হবে? শেখ হাসিনার ক্লাস, শেখ হাসিনার লেভেল, আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা কতটা গুরুত্বপূর্ণ সেটা আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স বুঝিয়ে দিয়েছে। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে পৃথিবীতে 1 থেকে 3টা গণমাধ্যম বিশ্বস্ততা এবং নিরপেক্ষ সংবাদ প্রকাশের দিক থেকে, প্রথমত রয়টার্স, দ্বিতীয়ত অ্যাসোসিয়েট প্রেস এপি, তৃতীয়ত বিবিসি। ডক্টর ইউনূস নাকি শেখ হাসিনা এখন বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক, সেটা কিন্তু এই একটা বিষয় ব্যাখ্যা দিলে আপনারা বুঝতে পারবেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, সেটা একটা বড় প্রশ্ন। তিনি একেবারে সরাসরি বললেন যে তাদের দল এবং আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচনই হতে দেয়া হবে না। এটা একটা বড় কথা, কিন্তু এই বড় কথা বলে এই মুহূর্তে তাদের দলের এবং আওয়ামী লীগের যে অবস্থা, তাতে করে তিনি টিকে থাকতে পারবেন কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কি বললেন তিনি একটু শুনে নিই। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত সভায় তিনি এই কথা বলেছেন। জিএম কাদের বলেছেন, জাতীয় পার্টিকে বাদ দিতে পারলে জামাত ইসলামী লাভবান হবে। এটা একেবারে সত্য কথা, কারণ জাতীয় পার্টি যদি নির্বাচন করে, আওয়ামী লীগকে নির্বাচন করতে না দিলেও জাতীয় পার্টির প্রধান বিরোধী দল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই ভয়টা জামাতের মধ্যে সবথেকে বেশি কাজ করছে। তিনি বলছেন যে তাই ষড়যন্ত্র চলছে। এই সরকার দেশে গৃহযুদ্ধ বাঁধাতে চায়। দেশের ইতিহাসে কখনো এত খারাপ আইন শৃঙ্খলা পরিস্থিতি হয়নি। তিনি এটাও বলেছেন যে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নয়, তাদের নিজস্ব একটা দল রয়েছে, যে দল সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে এবং সরকারের নীতি চলাচল সেই দলের পরামর্শে নির্ধারিত হচ্ছে। অর্থাৎ এটা বলেছেন যে এনসিপির কথাই সরকার চলছে। বড় মন্তব্য কিন্তু তিনি বলেছেন যে এদের করা নির্বাচনের চেষ্টা পাতানো। আমরা এ থেকে উদ্ধার পেতে চাই। দেরি যত বেশি হবে, ক্ষতি ততই বেশি হবে। দেশের ধ্বংস বাঁচাতে আমরা সকল শক্তি নিয়ে লড়ব। জিএম কাদের আরও বলেছেন, যে ভোটের জন্য শেখ হাসিনাকে ফ্যাসিবাদী বলা হচ্ছে, সেই ভোটও তারা আয়োজন করতে চায় এবং পরিস্থিতি আরও ভয়ঙ্কর আকার নিতে পারে। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে একপাক্ষিক ভোটের কারণে শেখ হাসিনাকে ফ্যাসিবাদী বলা হচ্ছে, সেই একপাক্ষিক ভোট আবার এই সরকার করতে যাচ্ছে। তাহলে পার্থক্যটা কোথায় হলো? তিনি নির্বাহী আদেশের মাধ্যমে কোনো দল, বিশেষত আওয়ামী লীগকে বাদ দেওয়ার পরিকল্পনাকে অকুস্থ করাও তো বলেন এবং বিচার প্রক্রিয়া কার্যকর করে অপরাধীদের দণ্ড নিশ্চিত করারও পরামর্শ দেন। বলেছেন যে যারা অপরাধী তাদের বিচার করেন, সমস্যা নেই, কিন্তু দলকে নির্বাহী আদেশে কিভাবে নিষিদ্ধ করেন।
গণতন্ত্র, আইন শৃঙ্খলা ও অর্থনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে জি এম কাদের উদ্বেগ প্রকাশ করেছেন। দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরির প্রচেষ্টা চলছে এমন মন্তব্য করেছেন। প্রতি মাসে মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, শিল্প কারখানা বন্ধ হয়ে পড়ছে, বিনিয়োগ বন্ধ হচ্ছে এমন কথাও বলেছেন। দেশ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে, কেউ কেউ মনে করছেন দুর্ভিক্ষ ইতিমধ্যেই শুরু হয়েছে। টিসিবির ট্রাকের পেছনে দীর্ঘ লাইনের কথা তুলে ধরে জনজীবনের যে কষ্ট, সেই কষ্টের চিত্রটাও তিনি উল্লেখ করেছেন। এরশাদ প্রসঙ্গেও কথা বলেছেন। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিও তিনি করেছেন, যদিও